السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: أفضل العبادة تلاوة القرآن. صدق أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, রমাদান 1447 উপলক্ষে এলকিউ ঢাকা কর্তৃক বিশেষ রমাদান ক্লাস তাজবিদুল কোরআন এর প্রথম ক্লাস আজকে আমরা। তাজবিদুল কোরআন, এখানে আমরা কোরআনুল কারীম বিশুদ্ধ তিলাওয়াত শেখার জন্য যেসব গ্রামার গুলো প্রয়োজন, সংক্ষেপে ইনশাআল্লাহ আমরা মাত্র কয়েকটা ক্লাসে আল্লাহ রহম করলে আমরা শেখার চেষ্টা করব। আজকের ক্লাসে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষার গুরুত্ব, তাৎপর্য সংক্ষেপে আলোচনা হবে। আরবি বর্ণ পরিচয় এবং প্রত্যেকটা অক্ষর আমরা লিখবো কিভাবে, একটু লেখার প্র্যাকটিস হবে। তো কোরআনুল কারীম তিলাওয়াত করার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা বলেছেন, পড়ো দেখি কত সুন্দর করে পড়তে পারো। কোরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, অন্তরের জং দূর হয়। اقرأ وارتقي كما كنت ترتل في الدنيا। জান্নাতে আল্লাহ তাআলা হুকুম করবেন, পড়তে থাকো এবং তোমার জান্নাতের স্তর উন্নীত করতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, বলে তোমার স্তর কোন পর্যন্ত হবে, যে পর্যন্ত তুমি পড়তে পারবা। কোরআনুল কারীমে আমরা জানি 6000-এর অধিক আয়াত আছে। তো যে যত পড়তে পারবে, সে তত উপরের উন্নীত স্তরে যাবে। এই জন্য কোরআনুল কারীম বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা, সুন্দর থেকে সুন্দর তিলাওয়াত বানানো, এর গুরুত্ব অপরিসীম। কোরআনে পাকে আল্লাহ নির্দেশ করেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে তিলাওয়াত করো, রাত্তিল, ধীরে ধীরে, সুন্দরভাবে, স্পষ্টভাবে, তাদরিজান তাদরিজান, একেবারে ভেঙে ভেঙে সুন্দর করে তোমরা শব্দ, বাক্য, আয়াতগুলো সঠিক উচ্চারণের সাথে অক্ষরগুলোকে সুন্দর করে তোমরা তিলাওয়াত করো, পাঠ করো, সুন্দর করো। তো সেই জন্য আমাদের তিলাওয়াতকে সুন্দর করা লাগবে, তাজবিদ বোঝা লাগবে। ইনশাআল্লাহ আমরা এই কোর্সের মধ্যে তাজবিদ শেখার চেষ্টা করব। নবীজি আলাইহিস সালাম বলেছেন, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে কোরআনুল কারীম। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়, অর্থাৎ কোরআনকে ভালোভাবে নিজে পড়তে পারে। যখন নিজে পড়তে পারবো, তখনই তো আমরা আরেকজনকে পড়াতে পারবো। এই জন্য কোরআন শিখা, এই শেখা বলতে তেলাওয়াত শেখা, অর্থ বোঝা, সবকিছুই। আলহামদুলিল্লাহ, আমরা গ্রামার ক্লাসে তো কোরআনের ভাষা শিখে কোরআনকে কোরআনের ভাষায় বোঝার চেষ্টা করছি। তো এখন কোরআনকে সুন্দরভাবে তিলাওয়াত করতে পারা, এইটা শিখবো ইনশাআল্লাহুল আজিজ এই ক্লাসে। তাজউীদের মধ্যে মূলত চারটা বিষয় আছে, বা বলতে পারি আমরা চারটা সূত্র আছে। এই চারটা সূত্র আমরা ভালো করে বুঝলে ইনশাআল্লাহুল আজিজ আমরা কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবো। এখানে আশা করি আমরা যারা যুক্ত হয়েছি সবাই আরবি অক্ষর চিনি। আরবি অক্ষর সবাই চিনি না? জি ওস্তাদ। মাশাআল্লাহ। বিশুদ্ধ তিলাওয়াত শেখার চারটি সূত্র। এক নম্বর সূত্র হচ্ছে সঠিক অক্ষর পরিচিতি। সঠিকভাবে অক্ষরগুলো চিনতে পারা ও
উচ্চারণ করতে পারো। প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা চেনা এবং প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ বুঝতে পারা 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ হলো মাদ। মাদ মানে টেনে পড়ার নিয়ম। কোথায় একালিফ টান হবে, কোথায় তাড়াতাড়ি পড়তে হবে, কোথায় চারালিফ টান হবে, এই টেনে পড়ার নিয়মকে আরবিতে মাদ বলে, মাদ। 3 নাম্বার হলো গুন্নাহ। ওই যে আমরা ওয়াজিব গুন্না পড়বো। এরপরে নুন সাকিন মিম সাকিনের গুন্না পড়বো। গুন্না গুন্না মানে এই যে নাকের ভিতর আওয়াজ ধরে রেখে পড়ার নিয়ম। গুন্না সংক্ষেপে বলবো, নাকের ভিতর আওয়াজ ধরে রেখে পড়ার নিয়ম, এটাকে গুন্না বলে। তো এই গুন্নাটা অনেক গুরুত্বপূর্ণ, এই গুন্নাও বুঝতে পারতে হবে। এটা 3য় ধাপ, গুন্না। এরপরে 4র্থ ধাপ হচ্ছে ওয়াকফের নিয়ম। ওয়াকফ মানে হলো কোথায় থামতে হবে, থামার সময় কখন সুকুন হয়ে যাবে, কখন হারাকা হবে, কখন মাদ হবে, এই বিষয়গুলো বুঝতে পারা। এই 4টা বিষয় আমরা যদি বুঝতে পারি, ইনশাআল্লাহ আজিজ বিশুদ্ধ তিলাওয়াত শিখতে পারবো আমরা। তাহলে আমরা প্রথম পার্টটা পাচ্ছি সঠিক অক্ষর পরিচিতি এবং অক্ষরের সঠিক উচ্চারণ। ইনশাআল্লাহ আজকে প্রথম ক্লাসে আমরা অক্ষর পরিচিতিতে যাব। এই অক্ষর পরিচিতি, আমরা অক্ষরের নামগুলো আশা করি সবাই জানি। অক্ষরের একটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল সাউন্ড আর একটা হলো ফনেটিক সাউন্ড, মানে অক্ষরটা শব্দের মধ্যে কি উচ্চারণ দেবে এটা একটা, আর হলো অক্ষরের নামটা কি। তো এখানে আমরা অক্ষরের নামগুলো পড়বো। দেখেন প্রথম অক্ষরটা হলো আলিফ। একটু আমার সাথে পড়েন তো, আলিফ, 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 আ, আ। এই দেখেন আলিফ লিখতে আবার 3টে অক্ষর, হামজা লাম ফা। এই জন্য উচ্চারণের মধ্যে আ শক্ত করে, আলিফ, আলিফ, আলিফ। এরপরের অক্ষরটা হলো বা, একটু টান হবে, বা, বা। এরপরে তা, তা, তা। শেষ অক্ষরটা হচ্ছে সা। এখানে আমরা উচ্চারণ করার সময় বিস্তারিত পড়ব। এখন শুধু অক্ষরের নামগুলো জেনে যাচ্ছি, বাকি এখানে খেয়াল করলাম আমরা বা, তা, তা, এই 3টা অক্ষরই একালিফ টেনে উচ্চারণ করতে হবে। উম, টেনে উচ্চারণ করতে হবে। তো একটু এই 4টা একজন একটু পড়েন তো। আলিফ, বা, তা, আলিফ, তা। তা, এই যে এখানে এই 4টা অক্ষর একটু টেনে পড়তে হবে, এটা আর কি বোঝা। ওকে। এরপরে জিম, এই যে জিম উচ্চারণ করার সময় একটু বেশি টানতে হবে, অর্থাৎ 3 আলিফ টানতে হবে। বলেন তো, জিম। জিম, রাইট। অক্ষরের নাম হা, হা, গলার মাঝখানে হা। এরপরে হা, ক, খ, খ। তো জিম, হা, খ, খ। এরপরে 2টা অক্ষর ডাল। এই দেখেন এটাও একটু বেশি টান হবে, ডাল। এটা একটু নরম করে, দাল, দাল। র, একালিফ, র, র। জা, জা। এটা হচ্ছে জেড, বা আমরা অন্তস্থ ঝ যে উচ্চারণ করি ওরকম, জা, 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 জা। দাল, দাল, র, জা, জা। সিন, বেশি টান, অর্থাৎ যে অক্ষরগুলো 3 অক্ষর দিয়ে লিখতেছি বুঝতে হবে ওইগুলো বেশি টান হবে। সিন, শিন, শিন, সদ,
সদ। এই শেষের দাল এটা একটু বাউন্সি উচ্চারণ হবে। সদ। বদ। এখানেও সিমিলার। বদ। শেষের দালটা একটু ধাক্কা লেগে উচ্চারণ হবে। সদ। অদ। এই অক্ষরগুলো আমরা অনেক সময় বলি সোয়াদ। সোয়াদ বাংলা উচ্চারণ লেখা থাকে দন্ত স অকার অন্তস্থ আ আকার দাল সোয়াদ। আসলে এরকম না, উচ্চারণটা মুখ সোজা থাকবে, ঠোঁট বাঁকা হবে না। স স সদটা মোটা করে সদ এরকম। সদ। সদ অদ এরকম উচ্চারণ হবে। সদ সদ ওয়াদ। এরপরে হলো ত। তুয়া বাংলাতে তুয়া বলি, তুয়া আসলে না, উচ্চারণ হলো থ। থ। একটা তো তা নরমাল বাংলাতে আমাদের এই যে ত এর মতো উচ্চারণ, এটা হলো থ, একটু মোটা করে থ। থ। জিহ্বাটা বেশি ভাঁজ করে দাঁতের সাথে লাগবে। র। র। আইন। এই যে এটাও বেশি টান। আইন। গাইন। গাইন। গাইন আমরা বলি গাইন বাংলা গ দিয়ে, একটু গলার মধ্যে আওয়াজটা বাজবে যেহেতু এটা গলার অক্ষর। ঘ। ঘ। গাই। এটা গাই। কি ভিডিও নাকি জুম? তো আইনটা এটা খুব ভিডিও নাকি জুম? আইনটা ভালো করে উচ্চারণ করতে হবে। আ। আ। আ গলার মাঝখানে আ। আইন। আইন। আ। আ। এরপরে গাইন। গাইন। এর পরের অক্ষর হলো ফা। ফা। ফা বাংলা প্রতি অক্ষর আছে ফ। ফা বাক্য উচ্চারণটা হলো জিহ্বার কি বলে উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের মাঝখানে লাগবে। ফা। ফা কামড়ের মতো। অফ। অফ। এরপরে কাফ। কাফ। এই তিনটা অক্ষর উচ্চারণ করলেই দেখেন শেষে ফা আছে। এটা তো ডাইরেক্ট ফা, এই যে কফ, এই যে শেষে ফা। এরপরে কাফ, শেষে ফা। পরবর্তী অক্ষর লাম। যেহেতু আমরা সবাই অক্ষর চিনি বা কম বেশি কোরআন পড়তেও পারি, এগুলোতে এই জন্য বেশি সময় নিচ্ছি না। মিম শুধু অক্ষরগুলোর নাম। নুন এই সবগুলো অক্ষর বেশি টান হবে। এরপরে ওয়াও। ওয়াও। ওয়াওটা প্রথমে মুখ খোলা ওয়া, এরপরে ওয়াও আবার শেষে মুখ বন্ধ হয়ে যাবে। ওয়াও। হা। এটাকে বলে হা হাওয়াজ, বাতাস বের হবে হা। হা। হামজা। হামজা। এই যে হামজা কোনো টান নেই এবং প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ পরিষ্কার। হামজা। হামজা। লাস্ট অক্ষর হলো ইয়া। 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 ইয়া না, ইয়া জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে লাগবে ইয়া। ইয়া। তো এখানে গেলে আমাদের অক্ষরগুলো একসাথে, এখানে সবগুলো অক্ষর দেয়া আছে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, এই যে জা, জা, সিন, শিন, صاد، قاد، قا، غا، عين، غين، فا، قاف، كاف، لام، ميم، نون، واو، ها، همزة، ইয়া। ইয়া। এই হলো মোট 29টা অক্ষর। আরবি অক্ষর আরবরা বলে 28টা। আর আরবরা এই আলিফকে আলাদা অক্ষর হিসেবে কাউন্ট করে না, যেহেতু আলিফের আলাদা কোনো সাউন্ড নাই।
হামজার সাউন্ড আছে, হামজা আ ই উ, কিন্তু আলিফের কোনো সাউন্ড নাই, কারণ আলিফটা শুধুমাত্র অন্য অক্ষরকে টেনে পড়ার ক্ষেত্রে সাহায্য করে। যেমন বা ফাতহা আলিফ সুকুন বা, এই যে বা বলতেছে, এটা তো বা এর সাউন্ড, তাহলে আলিফের সাউন্ডটা কি? আলিফ শুধু টেনে পড়ার ক্ষেত্রে সাহায্য করতেছে। এই জন্য আরবরা আলিফকে আলাদা অক্ষর মানে না, তারা বলে আরবি অক্ষর 28টা। তো যাই হোক, 28টা বলি 29টা বলি, দুইটাই সহি। এই হলো মূলত অক্ষরগুলো। আমরা এখানে যারা আছি একেবারে অক্ষর চিনি না বা কোরআন কারীম পড়তে পারি না, এমন কেউ আছি? আরবি অক্ষর চিনি না এমন কেউ কে আছি? ওকে, আশা করি এমন নাই, সবাই চিনি। এখন একটু অক্ষরগুলো আপনারা বলবেন, অক্ষরগুলোর নাম আপনারা বলবেন। এই যে এটা কি অক্ষর? মাশাআল্লাহ, সা। সুন্দর হয়েছে, নরম উচ্চারণ। সা। সা। জিহ্বার আগা উপরে, দাঁতের আগার সাথে থাকবে। রাইট, এরপরের অক্ষরটা দেখেন তো, এটা কি? আলিফ। আলিফ। এরকম টান হবে না, আলিফ বলেন ألف তো। ও হ্যাঁ, ألف আলিফ। আলিফ। ألف আবার বলেন, আলিফ। ألف আলিফ। রাইট, এরপরে বলেন তো। حاء মাশাআল্লাহ, হা। গলার মাঝখানে হা। হা। এরকম। এরপরে حاء জাল। না, একটু টান বেশি হবে, জাল। ذال হ্যাঁ, জাল। কারণ জাল লিখতে কয়টা অক্ষর লাগে? এই দেখেন, জাল, আলিফ, লাম, তাহলে মধ্যে আরজি হয়ে যাবে, এখানে 3 আলিফ, জাল। এরকম। কি বুঝতে পারছি। জাল। হ্যাঁ, জাল। এরপরে এটা কি? র। র। একটু টান। র। 1 আলিফ, রা ফাতহা আলিফ সুকুন, র। 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 এরপরে র। সিন। শিন। শা। শা, ওই যে মূর্ধন্য ষ, সিন। লম্ব ষ, এটার মধ্যে উচ্চারণ شين হবে। সিন। يا شين শিন। বলেন তো। ল। الله গ। মাশাআল্লাহ, গ। মোটা করে, আগে ছিল দাল নরম, একই জায়গা থেকে উচ্চারণ মোটা, গ। এরপরে র। ها হা, বাতাস বের হবে, হা। পরের অক্ষর হামজা। همزة হামজা। ও همزة হামজা। 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 বলেন তো, হামজা। হামজা। এটা বলেন তো। কফ। মাশাআল্লাহ, কফ। 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 قاف আরবি বর্ণমালা বা আরবি অক্ষরগুলোকে আরবিতে বলে হুরুফুল হিজা। আমরা যেটাকে হুরুফ অ্যালফাবেট, হিজাল। আরবি বর্ণমালা বলছি, এটাকে আরবিতে কি বলে? হুরুফ হুরুফুল হিজা। হিজা হিজাল। হুরুফুল হিজা। তো আলহামদুলিল্লাহ, আমরা অক্ষরগুলো দেখে ফেললাম। এবার একটু আরবি অক্ষরগুলোর সাথে আমরা আরেকটা জিনিস পরিচিত হব। এখানেও দেখেন অনেকগুলো অক্ষর আসছে, বা, ইয়া, এগুলো আপনারা পারবেন। তো আরবি অক্ষরগুলো বাংলা ইংরেজি অক্ষরের সাথে একটু তফাৎ আছে। আরবিতে আমরা যে এখন 29টা অক্ষর দেখলাম, এগুলো কিন্তু শব্দের মধ্যে আমরা এই রূপে পাবো কম। শব্দের মধ্যে যখন আসবে তখন এই অক্ষরগুলোর আরো একাধিক রূপ হবে। অর্থাৎ আরবি অক্ষরগুলো ইন্ডিভিজুয়াল ব্যবহার হয় একেবারে কয়েকটা অক্ষর, বরঞ্চ একটা অক্ষর আরেকটার সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়। এই যে এক অক্ষর আরেক অক্ষরের সাথে যুক্ত হওয়া, এই নীতিকে আরবিতে মুরাক্কাব বলে। মুরাক্কাব মানে কি? যুক্ত। আরবি অক্ষরগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে তারপরে শব্দ হয়। যেমন আমি বললাম, একটা অক্ষর বা, আরেকটা অক্ষর ইয়া, আরেকটা অক্ষর তা। এখন আপনি বাইতুন লিখবেন, এভাবে 3টে অক্ষর আলাদা আলাদা করে লিখলে হবে? হবে না। জি জি। বাইতুন লিখলে আমি এই 3টে অক্ষরকে একসাথে করে ফেলবো, ওই যে বা, ইয়া, তা। এই দেখেন,
তিনটাই একসাথে যুক্ত হয়ে গেল না? এই যে যুক্ত হওয়া, এটাকে আরবিতে বলে মোরাক্কাব, সংযুক্ত অক্ষর। তো এই যে এই যুক্ত হওয়ার নীতি হিসাবে, যুক্ত হওয়ার ভিত্তিতে আরবিতে প্রত্যেকটা অক্ষরের একাধিক রূপ আছে। একটা হলো তার ফুল ফর্ম, পূর্ণ রূপ, যেমন আমরা এখন পড়ে আসলাম আলিফ বা তা, এই যে পূর্ণ রূপগুলো পড়ে আসলাম। এবং এই অক্ষরগুলো যখন শব্দের শুরুতে থাকবে, কখনো শব্দের মাঝে আসবে, কখনো শব্দের শেষে যাবে, তো শব্দের শুরু, মাঝে এবং শেষে এর পার্থক্য ভেদে এর একটা শর্ট ফর্ম আছে। অর্থাৎ এই অক্ষরগুলোর একটা থাকবে ফুল ফর্ম আর একটা থাকবে শর্ট ফর্ম, পূর্ণ রূপ, সংক্ষিপ্ত রূপ। তো এই যে পূর্ণ রূপ, সংক্ষিপ্ত রূপ, এই বিবেচনায় আমরা আরবি এই 28টা বর্ণমালাকে আমরা তিনটা ভাগ করতে পারবো। একটা হলো ডাবল যুক্ত বর্ণ, কিছু অক্ষর আছে এগুলো সিঙ্গেল যুক্ত বর্ণ, আর কিছু অক্ষর আছে ডিটাচ, বিযুক্ত বর্ণ। এর মানে কি? ডাবল যুক্ত বর্ণ বলতে আমরা বুঝাচ্ছি আরবিতে 22টা অক্ষর আছে, যেই 22টা অক্ষর তার আগে পরে উভয়ের সাথেই যুক্ত হবে। অর্থাৎ আমরা বলতে পারি এই অক্ষরগুলো কানেকশন নিবে এবং কানেকশন দিবে। অর্থাৎ সে অন্য আরেকটা অক্ষরের সাথে যুক্ত হবে এবং তার সাথেও আরেকটা অক্ষরকে যুক্ত হইতে দিবে। তো যে অক্ষরটা আগে কানেকশন নেয় পরে কানেকশন দেয়, এরকম অক্ষর কয়টা? 22টা। এই অক্ষরগুলোকে আমরা বলবো ডাবল যুক্ত বর্ণ। যেমন দেখেন এই যে বা, তা, সা, জিম, হা, খ, সিন, শিন, সদ, দদ, ত, দ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ইয়া। এই দেখেন সবগুলো অক্ষর একসাথে যুক্ত হয়ে গেছে। তার মানে বুঝে গেল এই অক্ষরগুলো নিজে কানেকশন নেয় এবং আরেকজনকে কানেকশন দেয়। তো এরকম অক্ষর 22টা। এগুলোকে আমরা বলছি ডাবল যুক্ত বর্ণ। ডাবল যুক্ত বর্ণ অর্থাৎ সে নিজে কানেকশন নিবে, আরেকজনকে কানেকশন দিবে। আরেকটা হলো সিঙ্গেল যুক্ত বর্ণ। সিঙ্গেল যুক্ত বর্ণ অর্থাৎ এর দ্বারা বুঝাচ্ছি সে আরেকটা অক্ষরের সাথে যুক্ত হবে, নিজে কানেকশন নিবে, কিন্তু তার সাথে আরেকটা অক্ষরকে যুক্ত হতে দিবে না, কানেকশন দিবে না। নিজে যুক্ত হবে আরেকটা অক্ষরের সাথে, কিন্তু তার সাথে আরেকটাকে যুক্ত হতে দিবে না। অনেকটা স্বার্থপর অক্ষর। তো এমন অক্ষর আছে 6টা। আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও। এই অক্ষরগুলো তার আগের অক্ষরের সাথে ঠিকই যুক্ত হবে, কিন্তু তারপরে আরেকটা অক্ষরকে যুক্ত হতে দিবে না। সিঙ্গেল যুক্ত বর্ণ, তাহলে বলেন সিঙ্গেল যুক্ত বর্ণ কয়টা? ওইটা 6টা। সিঙ্গেল যুক্ত বর্ণ 6টা। এবার সর্বশেষ আসি, এই সিঙ্গেল যুক্ত বর্ণ দিয়ে উদাহরণ দিচ্ছে। যেমন দেখেন একটা শব্দ লিখলাম বাবুন, এই দেখেন আলিফটা তার আগের বা এর সাথে যুক্ত হয়েছে, কিন্তু তারপরের বাকে এর সাথে যুক্ত হইতে দিছে? না দেখ, তা আমরা যখন লিখবো, লিখার সময় এই নিয়মগুলো জানা থাকলে আপনি অক্ষরটা লিখতে সুবিধা হবে। এই দেখেন দাল কানেকশন নিচে দেয় নাই, আযাবুন দাল কানেকশন নিচে দেয় নাই, শিরযিমাতুন রা কানেকশন নিচে দেয় নাই, জুজউন দা নিচে দেয় নাই, ইয়াউমুন একইভাবে ওয়াও আগের অক্ষরের সাথে ঠিকই যুক্ত হয়েছে, কিন্তু তার সাথে অন্য অক্ষর আসতে দেয় নাই। তো এটাকে আমরা বলতেছি সিঙ্গেল যুক্ত বর্ণ। লাস্টলি হলো বিযুক্ত বর্ণ, হামজা। এই হামজাটা নিজেও কারোর সাথে যুক্ত হবে না, তার সাথেও কাউকে যুক্ত হতে দিবে না, সে একেবারে সিঙ্গেল। অর্থাৎ সে কানেকশন নিবেও না, কানেকশন দিবেও না। আগের অক্ষরের সাথে নিজেও যুক্ত হবে না, তার সাথে অন্য অক্ষরকেও যুক্ত হতে দিবে না। যেমন দেখেন জুজউন, এই দেখেন তার আগের সাথে যুক্ত হয় নাই, যা আ, এই দেখেন সেও তারপরে কাউকে যুক্ত হইতে দেয় নাই। তো এখানে হামজার কথা বলতেছি, এখানে কিন্তু হামজার অরিজিনাল রূপ, এই যে এই রূপটার ক্ষেত্রে শুধু প্রযোজ্য। আমরা জানি অনেক সময় হামজা তো ওয়াও এর উপরে বসে, তাই না? অনেক সময় ইয়ার উপরে বসে, অনেক সময় আলিফের উপরে বসে।
তো যখন ওয়াও এর উপরে বসবে ওয়াও এর নিয়ম ফলো করতে হবে, ইয়ার উপরে বসলে ইয়ার নিয়ম, আলিফের উপরে বসলে আলিফের নিয়ম। তো এখানে যে হামজাকে আমরা একেবারে বিযুক্ত বর্ণ বলতেছি, এটা হলো হামজার অরিজিনাল রূপটা, অর্থাৎ হামজা যখন কাউকে আসন বানাবে না, ওয়াও আলিফ ইয়ার উপরে বসবে না, সে যখন ইন্ডিভিজুয়াল থাকবে সেক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। তাহলে বলেন তো, অক্ষরের শর্ট ফর্ম এবং ফুল ফর্মের ভিত্তিতে আরবি 28টা অক্ষর কত ভাগে বিভক্ত? 3 ভাগে। 3 ভাগে বিভক্ত, মাশাআল্লাহ। 1 নাম্বার, যারা সবার সাথে যুক্ত হয় পরেও যুক্ত হয়, সেটা এরকম 22টা। নিজেও যুক্ত হয় আরেকজনকেও যুক্ত হতে দেয়, তাই না? কানেকশন নেয়, কানেকশন দেয়, এটার নাম কি? ডাবল যুক্ত বর্ণ। এরকম অক্ষর কয়টা? 22টা। 22টি, মাশাআল্লাহ। এরপরে 2 নাম্বার, যারা নিজে যুক্ত হয় অন্যদেরকে যুক্ত হতে দেয় না, রাইট, সিঙ্গেল নিজে যুক্ত যুক্ত বর্ণ। হয় অন্যদেরকে যুক্ত হতে দেয় না, সিঙ্গেল যুক্ত বর্ণ। এরকম অক্ষর কয়টা? 6টা। 6টা। আর 3 নাম্বার হলো নিজেও যুক্ত হবে না আরেকজনকেও যুক্ত হতে দিবে না, এরকম অক্ষর একটা, হামজা। এই হলো মোট 29টা অক্ষর। হামজার একাধিক রূপ আছে, এই যে হামজা আলিফের উপরে বসে, ওয়াও এর উপরে বসে, হ্যাঁ, এরপরে হামজাটা আলিফের নিচে বসে। তো যখন হামজাটা একদম তার মূল রূপে থাকবে তখন এই নিয়ম, আর যখন আলিফের উপরে বসবে আলিফের নিয়ম, ওয়াও এর উপরে বসলে ওয়াও এর নিয়ম, ইয়ার উপরে বসলে ইয়ার নিয়ম প্রযোজ্য হবে। আমরা অক্ষরগুলোকে আমরা সবাই লিখতে পারি, আরবি অক্ষরগুলো। জি স্যার। 2-1টা অক্ষর অবশ্য ইয়া হয়ে যায়, সমস্যা হয়ে যায়। আহ লেখার ক্ষেত্রে কোত্থেকে কোন অক্ষরটা শুরু হয়, এটা একটু আমি কয়েকটা অক্ষর দেখায় দেই, কয়েকটা শেপ বুঝতে পারলে আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কয়েকটা শেপ বুঝতে পারলে। যেমন দেখেন, আমরা প্রথম অক্ষরটা পাইছি কি? আলিফ। আরবি অক্ষর লেখার ক্ষেত্রে নিয়ম হলো এই যে একেবারে সোজা থাকবে, মাউস তো রাখা যায় না, যাক, হয়তো একেবারে সোজা থাকবে অথবা একটু ডান কাতে থাকবে। এই যে এই কাতে থাকতে বেশি হয়ে গেল, এই যে এভাবে থাকতে পারে, একটু এই কাতে থাকতে পারে, হয়তো একেবারে সোজা, অন্যথায় কাত, ডান কাতে। আপনি বাম দিকে কাত করে লিখলে লেখা যাবে না। যদি আমরা এই এই কাতে দেই, এদিকে কাত হয়ে থাকে, তাহলে বুঝতে হবে এটা উর্দু বা ফার্সি লেখার মতো হয়ে যাবে। হ্যাঁ, তো হয়তো একেবারে সোজা, অন্যথায় একটু বাঁকা করলে ডান দিকে বাঁকা থাকবে। তো এই যে আলিফ, আলিফ তো সহজ, উপর দিকে একটা টান, মাথাটা একটু বড় করে দিতে পারি, আলিফ। বা, বা লিখার ক্ষেত্রে এই যে ডান দিকের মাথাটা আমি শুরু করলাম, এবার এই যে বাম দিকে উঠাই দিব, বা, সহজ। বা, নোক্তা দিয়ে দেন, বা। তো একই শেপের তা, একই শেপের থা, একই রকম, আলিফ, বা, তা, থা, তিনটা একই রকম, বা, তা, থা, একই রকম হবে। এরপরে এখন বা অক্ষরটা তো দেখলাম, এই বা আমরা দেখছি ডাবল যুক্ত বর্ণ, তাই না? সে নিজে যুক্ত হয়, তার সাথে আরেকটা অক্ষরকে যুক্ত হইতে দেয়। তো যতগুলো ডাবল যুক্ত বর্ণ আছে সবগুলোর ক্ষেত্রে একই কথা, এই যে তার একটা পূর্ণ রূপ থাকবে, এই যে বা, বাটা পূর্ণ রূপ, তাই না?
আচ্ছা, এরপরে আর কিছু কোনটাই অত সুবিধা না, এদেরকে এইটাই নিতে হবে। এই দেখেন, তো বাটা কানেকশন নিবে এবং দিবে, তো সেই হিসেবে এই বায়ের এটা হলো তার পূর্ণ রূপ, ফুল ফর্ম। তো শব্দের মধ্যে আমরা এই রূপটা কমই পাবো। তো যখন শব্দের শুরুতে আসবে বা, তখন তার রূপটা হবে একেবারে শর্ট, অর্থাৎ শুধু প্রথম মাথা একটা দাঁত থাকবে, আর এই যে নিচে একটা নুক্তা হয়ে যাবে বা। বা শব্দের মাঝখানে গেলে তখন এই রূপে হয়ে যাবে, এই যে এটাও কিন্তু বা। আর শব্দের শেষে গেলে তখন তার আরেকটা রূপ হয়ে যাবে, অর্থাৎ তখন হবে এরকম, এই ফুল ফর্ম তার সাথে আরেকটা কিছু যুক্ত হবে। তো এই যে ডাবল যুক্ত বর্ণগুলোর ক্ষেত্রে সবগুলোর এক নিয়ম, একটা থাকবে তার ফুল ফর্ম, আর তিনটা থাকবে, শব্দের শুরুতে একটা রূপ হবে, শব্দের মাঝখানে একটা, শব্দের শেষে একটা, আলাদা আলাদা তিনটা রূপ হবে। বা, তো বা, বাটা আপনারা এভাবে নোট করতে পারেন খাতায়, যে লেখার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে শুরু করব, একটা নিয়ে শেষ হবে, বা। এরপরে তা, সা একই রকম, একেবারে সিমিলার একই রকম। এখন আসে জিম। এই দেখেন, জিমটা লিখবো সময় এই যে এখান থেকে শুরু করে ডান দিকে গেলাম, এখন এই মাঝখান থেকে নিচে নামিয়ে দিব, জিম, জিম, জিম। তো নুক্তা না দিলেই হয়ে যাবে হা, এই যে সেম শেপ, এই যে একটু বাঁকা করেও দিতে পারে, এই যে নুক্তা না দিলে হয়ে গেল হা, নুক্তা উপরে একটা দিলে হয়ে যাবে খ, জিম, হা, খ, একই শেপ। এই যে ডান দিক থেকে শুরু করলাম, সরি বাম দিক থেকে ডান দিকে গেলাম, এই যে এখন মাঝখান থেকে নিচে পেঁচায়া দিয়ে দিব, জিম, হা, খ, শুধু নোক্তার ভিত্তিতে পরিবর্তন হবে। তখন জিম, এটাও জিম, হা, খা একই শেপে লেখা হবে, এগুলো সব ডাবল যুক্ত বর্ণ, তার মানে এর একটা ফুল ফর্ম হবে আর তিনটা শর্ট ফর্ম হবে, তাই না? এই যে জিম, হা, খা, ফুল ফর্ম এটা রাখলাম। এখন জিম বা হা এগুলো শব্দের শুরুতে আসলে শুধু এরকম হবে, এই যে যেমন আমি জুমুআ লিখবো, জুমুআ, তো এই যে আমি জিম লিখলাম, এখান থেকে মিম যুক্ত করব, আইন যুক্ত করব, এই যে কলতা যুক্ত করব, জুমুআ, জুমুআ হয়ে গেল। তো জিম শুরুতে আসলো, এখন জিম যখন মাঝখানে আসবে, কথার কথা আমি শুরুতে রাখলাম বা, এরপরে জিম, এই যে বা লিখে মাঝখানে একটু উপরের দিকে উঠায় দিলাম, এখন এদিক থেকে নিয়ে জিমটা এখানে বসায় দিব। হুম, যেমন আমি বললাম বাখিল, এই যে ইয়া, লাম যুক্ত করে দিলাম, এই যে জিম মাঝখানের রূপ। এখন জিম শব্দের শেষে আসলে কথার কথা বা এর সাথে জিম যুক্ত হবে, এই যে বা এখান থেকে নিয়ে একটু উপরের দিকে দিলাম, এখন এখান থেকে জিম পরিপূর্ণ নিচে নিয়ে নেব, জিম বা জিম। তাহলে জিমের শব্দের শুরু, মাঝখানে, শেষে আলাদা আলাদা তিনটা রূপ, আর একটা থাকলো পূর্ণ রূপ, এই পূর্ণ রূপটা হলো এটা। তাহলে এখন আপনারা বুঝে গেছেন পূর্ণ রূপটা কোথায় ব্যবহার হবে, যখন এই জিমটা এমন কোন অক্ষরের পরে আসবে যে অক্ষরটা কানেকশন নেয় না, কানেকশন দেয় না, এমন অক্ষর আসলে সেক্ষেত্রে শুধু জিমের পূর্ণ রূপটা ব্যবহার হবে। অন্যথায় শব্দের শুরুতে আসলে এটা, শব্দের মাঝখানে এটা, শব্দের শেষে এই রূপটা ব্যবহার হবে। জিম, হা, খ এই তিনটা একই শেপে হবে, একই শেপে আমরা শুরু, শেষ, মাঝখানে এই সবগুলো বসাইতে পারবো। জিমের পরে আহ, আমাদের পরবর্তী অক্ষর হলো দাল। দালটা লেখার ক্ষেত্রে
এই যে একেবারে মাছের কাঁটার মতন দাল, উপরেরটা একটু বাঁকা, নিচেরটা সোজা যাবে। এই দেখেন দাল, এখানে মোটা হচ্ছে না, বুঝাইতে পারছি না। দাল, এই যে উপরেরটা একটু বাঁকা, নিচেরটা সোজা। অর্থাৎ যদি আমরা রোল করা খাতার মধ্যে লিখতাম এই তিনটা রোল, কথার কথা, তখন এই যে এখানে এসে এই নিচের দাগে সোজা যাবে, দালটা নিচে নামবে না। দাল নিচে নামবে না, দাল নিচে নামবে না। এই দাল, দালের নুক্তাটা উপরে দিয়ে দেবো, খালাস। দাল, দাল, এর উপরে নুক্তা দিয়ে দিলেই হয়ে যাবে দাল। দাল, দাল। তো এই দাল, দাল আমরা জানি এটা সিঙ্গেল যুক্ত বর্ণ, অর্থাৎ আগের অক্ষরের সাথে যুক্ত হবে কিন্তু তার সাথে অন্য অক্ষর যুক্ত হতে দিবে না। তো সেই হিসাবে এটার রূপ হবে দুইটা, অর্থাৎ একটা পূর্ণরূপ। পূর্ণরূপটা আমরা বুঝে গেছি, এই যে এটা হলো তার পূর্ণরূপ। এখন শব্দের শুরুতে থাকলে সে এরকমই হবে, তার পূর্ণরূপটাই থাকবে, তাই না? এই যে যেমন দাখালা লিখলাম, এই দালের সাথে কিন্তু অন্য অক্ষর যুক্ত হবে না, কারণ সে কানেকশন নেয় কিন্তু কানেকশন দেয় না। তো শব্দের শুরুতে থাকলে তার পূর্ণ রূপটাই থাকবে, এবং শব্দের মাঝখানে অথবা শেষে উভয়টা একই রূপ থাকবে। শব্দের মাঝখানে শেষে কিরকম হবে? যেমন কথার কথা, আমি বা এর সাথে দাল যুক্ত করব, এই যে বা এর সাথে দাল যুক্ত করলে তখন রূপটা ভিন্ন হয়ে যায়। এই যে উপরের দিকে দিলাম, এইখান থেকে এই দিয়ে দিলাম দাল, যেমন বুদ্ধুন লা বুদ্ধা, এই দেখেন এরকম হয়ে যাবে। তাহলে সেকেন্ড রূপটা হলো এই যে বা এর সাথে দাল যুক্ত করলাম, কথার কথা জিমের সাথে দাল যুক্ত করলাম, হ্যাঁ। আহ, এরপরে অন্য আরেকটা সিনের সাথে দাল যুক্ত করলাম, সবগুলো একই নিয়ম। এই যে শুধু এদিকে নিয়ে উপরের দিকে উঠায় দিব, এই যে মিলাই দিব দাল, 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 দাল একই রকম। তো এটা যেহেতু সিঙ্গেল সিঙ্গেল যুক্ত বর্ণ, তার তার দুইটা রূপ। জাল একই রকম। এখন বাকি থাকে রা। রাটা হলো উপরে একটু, বাকিটা নিচের দিকে চলে যাবে। এই যে রা, রা এরকম, অর্থাৎ রেখাটা না থাকলে এই যে এখান থেকে রাটা নিচের দিকে যাবে। রা, রা একটু বেশি করে নিচের দিকে যাবে। রা, রা এবং জা একই রকম, রা জা একই রকম। এগুলো সিঙ্গেল যুক্ত বর্ণ, দাল দালের মতোই তার দুইটা রূপ হবে, একটা হলো তার পূর্ণ রূপ আর বাকিগুলো সিঙ্গেল রূপ। এই যে রা, যা, তার এটা পূর্ণ রূপ, আর শব্দের মাঝখানে এবং শব্দের শেষে একই রূপ হবে। অর্থাৎ যেমন আমি রাসূলুন লিখবো শব্দের শুরুতে, তার মানে সে যেহেতু কানেকশন নেয় না, তো এটা তার পূর্ণ রূপেই থাকবে। এই যে তারপরে সিন ওয়াও লাম যুক্ত করে দিলাম, রাসূলুন, রাসূলুন। এখন শব্দের মাঝে অথবা শব্দের শেষে আসলে তার একই নিয়ম। অর্থাৎ যেমন আমি বায়ের সাথে যুক্ত করলাম, এই দেখেন দালটা তো উপরের দিকে গেছিল, এটা নিচের দিকে যাবে বায়ের সাথে। জিমের সাথে এই যে নিচের দিকে যাবে। এরপরে আমরা কথার কথা সিনের সাথে যুক্ত করলাম নিচের দিকে, এরপরে সদের সাথে যুক্ত করলাম একই নিচের দিকে। এই যে রা নিচের দিকে চলে গেল, রা। এটা শব্দের মাঝখানেও এরকম হবে, শব্দের শেষেও একই রকম হবে, যেহেতু এগুলো হলো সিঙ্গেল যুক্ত বর্ণ। রা জা দুইটা একই রকম, দুইটা একই রকম। এরপরে আমাদের আসে সিন। সিন লেখার ক্ষেত্রে এই যে প্রথমে তিনটা দাঁত বানাবো, বানিয়ে এই যে এইখান থেকে নিচে থেকে নিয়ে নেব সিন। খাতায় লিখলে আপনাদের আরো সুন্দর হবে, এখানে মাউস ঘোরানো যায় না। সিন, এরপরে শিন, উপরে নুক্তা দিয়ে দিলাম, সিন শিন ডাবল যুক্ত বর্ণ। তো শব্দের শুরুতে থাকলে এই যে এরকম, এই যে সিন। শব্দের মাঝখানে থাকলে এই যে আগের সাথে যুক্ত হয়ে এই যে মাঝখানে। এখন শব্দের শেষে থাকলে এই যে
পূর্ণ রূপটাই জাস্ট শেষে বসে যাবে। যেমন ইয়াসিন, এই যে এইভাবে লিখবো আমরা। তো এর শুরু শেষে মাঝে দাঁতগুলো বসায় দিলেই হবে। সিন শিন একই রকম। এবার আসেন সদ। সদটা একটু সহজ। সদটা একটা ওই যে ইয়ার মতো বানাবো, প্লেটের মতো। এই যে এখান থেকে নিয়ে এই দিকে গিয়ে এইটা পূর্ণ করে ফেলবো। সদ, এই দেখেন, এদিক থেকে গেলাম, এদিক থেকে পূর্ণ হয়ে এই যে সদ, একই শেপ। এইখান থেকে এই দিকে গিয়ে সদ, দদ, এবং পরবর্তী অক্ষর দুইটা ত ভ, এটাও একই অক্ষর থেকে, এই দেখেন এই শেপ বানিয়ে এবার উপর থেকে আলিফ যুক্ত করে দেন, ত ভ। এই চারটা অক্ষর একই রকম, চারটা অক্ষর একই রকম। অর্থাৎ মূল এইটা আমরা বানাবো, বানিয়ে শুধু এই যে এখান থেকে এইটুকু বানাবো, বানিয়ে এখন উপর থেকে আলিফ দিয়ে দিলে ত দ হয়ে গেল। এইটা বানিয়ে আমরা নিচে থেকে যদি যুক্ত করে দিই, সদ দদ হয়ে গেল। খালাস, সদ দদ। এবং এর সবগুলো রূপই হবে, অর্থাৎ শব্দের শুরুতে মাঝে শেষে সবগুলো রূপই হবে। আপনারা কেউ একটু আঁকাআঁকি করছেন? আপনি একটু খাতায় প্র্যাকটিস করেন, তাহলে ভালো হবে মনে হয়। এখন দেখেন, আমরা যদি শব্দের শুরুতে দেখি, শব্দের শুরুতে এই যে সদ, এই যে শব্দের শুরু, শব্দের মাঝখানে এই সেম প্যাটার্নটাই বসায় দিলেই হবে, শব্দের মাঝখানে। শব্দের শেষে এই জিনিসটা একদম পূর্ণ রূপটাই প্রায় বসে যাবে। সদ, দদ, ত, ব, একই রকম। এই যে শব্দের শুরুতে আসলো ত, এখন আরেকটা অক্ষর যুক্ত করি এখানে, যেমন তলাবা। এখন শব্দের মাঝখানে আসলে এই যে মাঝখানে শুরুতে জায়গা রেখা ত মাঝখানে বসায় দেন, শেষে আরেক অক্ষর যুক্ত করব। শব্দের শেষে গেলেও একই রকম। ত, ব, ত, ব, সদ, দ, ত, ব, এই সবগুলোর শেপ একই বা একই প্যাটার্নে ব্যবহার হয়, এই সবগুলো একই রূপ। আইন, এই যে আইন গাইনটা ভালো করে দেখেন, আইন গাইন। প্রথমে একটা ছোট প্লেটের মতো, এরপরে বড়। এই যে আইন, আইন, গাইন। একটা নেই কিন্তু লিখতেছি, দেখেন একটা নেই। খাতায় লিখবেন সময় আপনি একটা নেই লিখতে পারবেন, আইন গাইন, আইন গাইন। মজার বিষয় হলো এটার মূল রূপের সাথে অন্যান্য রূপগুলো একেবারেই মিলে না। অর্থাৎ আমরা মূল রূপটা পাচ্ছি এরকম, এই যে একটা ছোট প্লেট আই, আর একটা বড় প্লেট, এই যে এই গাইন। এখন দেখেন শব্দের শুরুতে আসলে মিলবে, যেমন আমি লিখলাম আলিমুন, এই যে এরকম আলিমুন শব্দের শুরু। শব্দের মাঝখানে আসলে কিরকম হয়, যেমন কথার কথা আমি লিখলাম ইয়া আলামু, এই দেখেন শব্দের মাঝখানের রূপটা এইরকম হয়ে গেল। এই যে এটা কিন্তু আইন। তাহলে শব্দের মাঝখানের রূপটা লিখবেন কিভাবে, এখান থেকে গিয়ে একটু বাঁকা করে এদিকে নিয়ে এই যে আইন, এই যে এরকম মাঝখানের ফাঁকা জায়গাটা বন্ধ থাকবে, এই যে এরকম আইন। শব্দের শেষেও একই রকম, কথার কথা এই যে শেষে আমরা আইন লিখবো, তাহলে এইভাবে নিচে দিয়ে দিব, এটা কিন্তু আইন। হ্যাঁ, আইন। তাহলে আইন গাইন, তার মূল রূপটা হচ্ছে একরকম। শব্দের শুরুতে থাকলে তার মূল রূপের অর্ধেকটা ঠিক থাকে, কিন্তু শব্দের মাঝখানে যখন যায় এবং শেষে, তখন তার রূপটা পুরাই পরিবর্তন হয়ে যায়। এই যে আইন শব্দের শুরুতে হবে এরকম, শব্দের মাঝখানে হবে এরকম, এবং শব্দের শেষেও হবে এরকম। খাতায় একটু লিখে ফেলবেন, আইন শব্দের শুরু, মাঝখানে, শেষে। আইন সিমিলার গাইন, আইন গাইন, আইন গাইন। এরপরে ফা, কফ, দুইটার কাছাকাছি প্যাটার্ন। ফা,
ফাটা একটু বড় করে অনেকটা বায়ের মতো করেই এই যে বায়ের শেপটাকে আমরা শুরুতে গোল করে দিলেই হবে ফা। বা তা সা লিখছিলাম না, সেম এর মতোই ফা, শুরুতে শুধু গোল করে দিলেই হবে ফা। ফা। আর কফটা হচ্ছে এই যে শুরুতে গোল করব কিন্তু এটা নুনের মতো করে একটু নিচের দিক থেকে আসবে কফ। এই যে নুনের মতো করে একটু নিচের দিকে বড় করে আসবে কফ। ফা কফ। ফা কফ। শুধু পার্থক্য ফা এর মধ্যে উপরে এক নুক্তা, কফের মধ্যে উপরে দুই নুক্তা। এটা মূল রূপে তার একটু পার্থক্য থাকলেও শব্দের মাঝখানে এবং শেষে দুইটা একই রকম। অর্থাৎ ফা শব্দের শুরুতে আসলে হবে এই যে ফা শব্দের শুরু, শব্দের মাঝখানে ফা, আর শব্দের শেষে এই যে ফা। আর কফটা শব্দের শুরুতে একই রকম, এই যে কফ, শব্দের মাঝখানে অফ, আর শব্দের শেষে ওই যে শেপটা একটু পরিবর্তন হবে অফ। অফ। বা অফ অর্থাৎ শুরু আমরা নুক্তা দেখে বুঝতে পারবো, মূল মুখ আর নুক্তা দেখে বুঝতে পারবো ফা অফ। ফা অফ। একটু লেখার ক্ষেত্রে আমাদের এগুলো লাগে, এই জন্য একটু দেখা দিচ্ছি। উম, একটু ভালো করে পরে নিজেরা খাতায় প্র্যাকটিস করেন। লাম, লামটা সহজ, এই যে উপরে এসে বসির মতো লাম। লামের শুরুর রূপ, লাম মাঝখানের রূপ এই যে আলিফের মতো, তার সাথে আগে পরে দাগ থাকলে বুঝবেন এটা লাম। আর লামের শেষের রূপ লাম, সরি এই যে শেষে হবে এরকম, শুরু শেষ মাঝখানে লাম। 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 মিম। মিমটা একটু খেয়াল করেন, মিমের মূল রূপটা লিখবো এই যে প্রথম উপরের দিকে নিলাম, তারপরে ডান দিকে, এবার মিলিয়ে নিচে নিয়ে নেন মিম। এই যে উপরে, এইদিকে, এই পাশে মিম, সোজা ডানে এই যে মিম। 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 তো মিমের মূল রূপের সাথে যদি আমরা শুরুতে মিম থাকে শব্দের মধ্যে, মোহাম্মদ এই শুরুর মিমটা এরকম করে এই হয়ে গেল মিম। শুরুতে থাকলে দেখেন একটু পরিবর্তন হয়ে গেল মিম। যেমন আমি লিখবো মোহাম্মদ, এই যে এখন হা যুক্ত করব, শব্দের মাঝখানে মিম, এই যে আরেকটা মিম যুক্ত করব, এবার দাল হয়ে গেল মোহাম্মদ। মোহাম্মদ। এই যে মোহাম্মদুন। মোহাম্মদুন। মিম। তাহলে শব্দের শুরুর মিম এই দেখেন এরকম, হ্যাঁ, শব্দের শুরুর মিম, শব্দের মাঝখানে আসলে এই যে এরকম, শব্দের মাঝখানে আমরা এখান থেকে নিয়ে ঘোরাবো, একটু জায়গা নিয়ে ভরাট করে দিয়ে এদিক দিয়ে দিব মিম। মিম। আমরা দেখাচ্ছি এই যে মিম। এবার শব্দের মাঝখানে, শব্দের মাঝখানে মূল রূপের মতোই এই যে এখান থেকে নিয়ে এই দিয়ে দিব, শব্দের শেষে এই হয়ে গেল মিম। মিম। তাহলে মিম অক্ষরটা শব্দের শুরু মাঝখানে শেষে খেয়াল করে আমরা লিখে ফেলবো। এরপরে থাকে নুন। এই যে নুন, কফের মতো করেই উপরে এক নোক্তা দিয়ে দিব নুন। বায়ের মতো শুরুর নুনটা একটা টান দিয়ে উপরে একটা নোক্তা দিলে হয়ে যাবে নুন। এখানে নিচে নোক্তা দিলে কিন্তু বা, উপরে নোক্তা নুন। এই যে বায়ের মতোই এই যে নুন, এই যে শেষে শেপ বানিয়ে দিই নুন। নুন। যেমন আমি লিখবো মিন, হারফুল জার মিন, এই দেখেন মিন হয়ে গেল মিন। মিন। তো শুরু শেষ মাঝখানে, শুরু শেষ মাঝখানে নুন। এবার আসেন ওয়াও। ওয়াওটা হলো সিঙ্গেল যুক্ত বর্ণ, তাই না?
সে আরেকটার সাথে যুক্ত হবে, কিন্তু তার সাথে যুক্ত হতে দিবে না। তার মানে শব্দের শুরুতে যদি থাকে ওয়াও, তাহলে এই রূপই থাকবে, মূল রূপ, তাই না? শব্দের শুরুতে যেমন আমি লিখলাম ওয়ালাদুন, এই দেখেন লামকে তার সাথে যুক্ত হতে দেয় নাই, ওয়ালাদুন শব্দের শুরু। আর মাঝখানে যদি আসে অথবা শেষে একই রকম, যেমন লিখলাম ইয়াউমুন, এই যে শব্দের মাঝখানে আসলো, সে আরেকটা অক্ষরের সাথে জাস্ট যুক্ত হয়ে গেছে, কিন্তু তার সাথে যুক্ত হতে দিবে না। অর্থাৎ 6টা সিঙ্গেল যুক্ত বর্ণের একটা। ওয়াও। একটা অক্ষর একটু পেচীদা, হা। হা, এই যে আমরা আরবি 5-এর মতো করে উল্টা করে বস্তা বানিয়ে দিলেই হয়ে যাবে হা। হা, এই হাটা তার মূল রূপের হার সাত সাথে, রূপ না হুজুর? হ্যাঁ হার 7টা রূপ না? হ্যাঁ, দেখেন এই হা যখন শব্দের শুরুতে লিখবেন, শব্দের শুরুতে হয়ে যাবে তার মূল রূপের সাথে কোনো মিল নেই। লেখার সুবিধার্থে এই যে দালের প্যাটার্নটা বানাবেন, বানিয়ে এখান থেকে এই যে এই দিয়ে দিলাম হা, এই দালের মতো করে, দালের মতো বানালাম, এদিক থেকে এবার ভরাট করে ফেলেন হা। যেমন আমি লিখবো হুয়া, হুয়া, হয়ে গেল। দেখছেন কিভাবে বানালাম? এই যে এই পাশ থেকে নিয়ে এটা ভরাট করে ফেলবো হুয়া। এটা শব্দের শুরু, হ্যাঁ। শব্দের মাঝখানে অনেকভাবে লেখা যায়, সহজ হলো এইভাবে। শব্দের মাঝখানে এই যে আমি একটা দাগ দিলাম, নিচে থেকে এনে এইটা ভরাট করে ওই পাশে চলে যাবে হা। এই যে নিচে গেলাম, উপর থেকে ভরাট করে এই চলে গেলাম হা। হা, যেমন আমি লিখবো লাহুম, এই যে লাম, এবার নিচে থেকে গিয়ে এই হয়ে গেল লাহুম। লাহুম, লাহুম, হ্যাঁ। এবার হায়ের শেষের রূপটা কেমন হবে? এই যে এখানে নিয়ে এই দেখেন এই যে গোলতা লিখি না, ওইরকম। যেমন বিহি, এই যে বিহি। তো এই তিনটাকে একটু একসাথে রাখি। তাহলে শব্দের শুরু পেলাম, এবার শব্দের মাঝখান, শব্দের শেষ, এই যে দাগ দিয়ে এই হয়ে গেল শব্দের শেষ। শুরু, মাঝখানে এবং শেষে। শুরু, শেষ, মাঝখান। হা। এবার হামজা। হামজা তো মূল রূপেই থাকবে, যদি এই হয়ে গেল হামজা। এটা একেবারে বিযুক্ত বর্ণ, কারোর সাথে যুক্ত হয় না, তো এর আলাদা কোনো রূপ নাই, একই রূপ। তবে এই হামজাটা আলিফের উপরে বসতে পারে। এই যে আলিফের উপরে বসতে, এই এখানে বসিয়ে দিবেন, নিচে বসতে পারে, ওয়াবের উপরে বসতে পারে, ইয়ার উপরে বসতে পারে। ইয়ার উপরে বসে শব্দের মাঝখানে অনেক সময় এভাবে থাকতে পারে। এই সবগুলোই হচ্ছে হামজা। হামজা, খালাস। এই যে এই ছোট আইনের মতো বানিয়ে এই দাগ দিয়ে দেবো হামজা। হামজা, লসলি, ইয়া। ইয়াটা এই যে উপর থেকে ইয়ার মতো দিয়ে এই, বাংলা ছয় তো এরকম হয় তাই না, সোজা, কিন্তু ইয়াটা এরকম সোজা না। ইয়াটা আহ, এই যে প্রথমটা একটু বাঁকা, এরপরে এইভাবে দিয়ে দেবো ইয়া। এই যে এটা বাঁকা, তারপরে ইয়া, ইয়া, ইয়া। এই ইয়াটাও বায়ের মতো, আমরা যখন শব্দের শুরু শেষ মাঝখানে নিব তখন বায়ের মতো।
এই যে ইয়ার মূল রূপটা পেলাম আমরা ইয়া। এবার শব্দের শুরুতে আসলে ইয়া, শব্দের মাঝখানে গেলে এই দেখেন বা তায়ের মতো ইয়া, শব্দের শেষে গেলে আবার তার মূল রূপটা ফিরবে। এই যে ইয়া, এদিক থেকে নিয়ে দেখেন ইয়া বানিয়ে নিলাম ইয়া ইয়া। তো লম্বা আলোচনায় আমরা অক্ষরগুলো একটু দেখলাম, এই অক্ষরগুলো আপনারা হয়তো লিখতে পারেন সবাই, বাকি তারপরে একটু সহজের জন্য এখানে আমি দেখায় দিলাম। এবার সংক্ষেপে দেখেন আমরা যে অক্ষরগুলো পড়ছিলাম তিন ভাগে, ডাবল যুক্ত বর্ণ, সিঙ্গেল যুক্ত বর্ণ এবং একেবারে বিযুক্ত বর্ণ। তো এখন প্রত্যেকটা অক্ষরের লিখিত রূপগুলো আমরা দেখলাম, এখন এখানে দেখাচ্ছি এই যে বা। বা শুরুতে আসলে এইটা, মাঝখানে শেষে, দেখেন শব্দ সহকারে দেওয়া আছে। একটু স্লাইড দেখে আমরা প্র্যাকটিস করব। তা একই রকম, সা একই রকম, এই তিনটা শব্দের শেপটা একই রকম, শুধু হারাকা পরিবর্তন হবে, এই নুক্তা পরিবর্তন হবে। নিচে নুক্তা থাকলে বা, উপরে দুই নুক্তা তা, উপরে তিন নুক্তা তা। তারপরে জিম, এই দেখেন জিম তার তিনটা রূপ, শুরু শেষ মাঝখানে। জিম হা খ, তিনটা একই রকম। জিম হা খ, শুরুর রূপ মাঝখানে শেষে, শুরু মাঝখানে শেষে, শুরু মাঝখানে শেষে। এটা পূর্ণরূপ, শব্দের শুরুতে, শব্দের শেষ মাঝখানে, শব্দের শেষে, যেহেতু এগুলো ডাবল যুক্ত বর্ণ। সিন শিন দুইটা একই রকম, সিন শিন। সদ বদ একই রকম, সদ দদ দুইটা একই রকম। তিন 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 এই যে সদ বদ দেখেন একই রকম, তাহলে সদটা আর দদ এগুলো লিখিত লেখার নিয়মটা একই রকম, তাই না? এই যে এইভাবে এনে জাস্ট নিচে দিয়ে দিল সদ বদ। ক গ, এই যে দিক থেকে এনে উপর থেকে দিয়ে দিল ক ব, ক ব, ব্যাস। সদ দদ ক গ, এরপরে আইন, এই আইন, আইনের আইন গাইন রূপগুলো একদম ভিন্ন না? দেখেন মূল রূপটা আইন। এবার শব্দের শুরুতে আইন, শব্দের মাঝখানে এদিক থেকে এনে আইন। শব্দের মাঝখানের লেখাটা একটু ভালো করে প্র্যাকটিস করেন। যে এই আইন, এরপরে মাঝখানে ফাঁকাটা বন্ধ করে দিতে হবে। এখানে যদি একেবারে সমান সমান লেখার সময় এরকম সমান সমান বানাতে পারবেন না, এরকম বুঝাই দিলে হবে আইন আইন। এরপরে এটা এই যে আইন আইন গাইন, আইন গাইন। ফা, এই যে ফা, ফা যেমন ইলাফুন, দেখেন ফা যেহেতু আলিফের পরে আসছে কানেকশন নেয় না, এই জন্য তার পূর্ণরূপ, আর শব্দের শুরু মাঝখানে শেষে এরকম। ফা, ফা। ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে আগামী ক্লাসে আমরা মাখরাজ করব, অক্ষরের উচ্চারণ কোত্থেকে হয় শিখবো, সেখানে প্রত্যেকটা অক্ষর আলাদা দেখব। কফ, কাফ, লাম, এই দেখেন শুরু মাঝখান শেষে, শুরু মাঝখান শেষে। কফ, কাফ, লাম, মিম, নুন, হা, হা। তাহলে বোঝা গেল অক্ষরের পূর্ণ রূপগুলোর ব্যবহার কম। এই যে শুধুমাত্র এমন অক্ষরের সাথে আসলে পূর্ণ রূপটা ব্যবহার হবে যে কানেকশন নেয় না, আর বাকি অক্ষরের সাথে আসলে তার মূল রূপটাই ব্যবহার হবে। মিম, নুন, হা, ইয়া, হা, ইয়া। এই যে সিঙ্গেল যুক্ত বর্ণগুলো, এই দেখেন আরেকজনের সাথে কানেকশন নিচ্ছে কিন্তু সে কানেকশন দেয়নি, দারুন, যুক্ত হতে দেয় নাই। রা যেহেতু যুক্ত হয় না এই জন্য যুক্ত হতে দেয় নাই। ইনসানুন, এই যে আলিফ সিনের সাথে যুক্ত হয়েছে কিন্তু তার সাথে নুনকে যুক্ত হতে দেয় নাই। সেম দাখালা, যালিকা, আদাবুন, তারপর রা, শিরদিমাতুন, জা, ওয়াও,
এগুলো সব হচ্ছে একই রকম। তো শেষে একটু আমরা কয়েকটা অক্ষরের মধ্যে অনুশীলনীতে বলবো আমরা যে কোনটা শুরুর রূপ, মাঝখানে, শেষে একটু দেখে বলবেন। এটা কি অক্ষর? তা তা। এটা কি শর্ট ফর্ম নাকি ফুল ফর্ম? এটা ফুল ফর্ম। এটা ফুল ফর্ম। থা। এটা থা কোথায় বসবে, শুরুতে, মাঝখানে নাকি শেষে? শেষে। মাশাআল্লাহ। এরপরে তা। মাঝখানে। মাশাআল্লাহ। এরপরে তা আবার শেষে। আসছে। এটা শুরুতে। ও। কফ। মাশাআল্লাহ। এরপরে শিন। শেষে। শিন। মাশাআল্লাহ। এরপরে ও। ও। পূর্ণরূপ। ও। পূর্ণরূপ। পূর্ণরূপ। এরপরে হা। হা। শুরুতে। মাশাআল্লাহ। হা। এরপরে বলেন হা। এটাও মাঝখানে। হা। কোথায় বসবে? মাঝখানে। মাঝখানে। এটা হু। হা। শেষে। এটাও হা। কোথায় বসবে? শেষে। শেষে। এখন বলেন মিম। শর্ট ফর্ম নাকি ফুল ফর্ম? ফুল ফর্ম। এটা এটা শেষে, শব্দের শেষে মিম। এরপরের মিম। মাঝখানের মিম। ওয়াও। পূর্ণরূপ। ওয়াও, তাই না? ওয়াও। এরপরে ইয়া। ওয়াও শেষে, শব্দের শেষে। ইয়া। এটা হচ্ছে শুরুতে শুরুতে। স্যার। শুরুতে, রাইট। এরপরে লাম। শুরুতে। লাম। এরপরে এই নামটা কোথায় বসবে? এলাম শেষে। শেষে। এটা শেষে বসবে। কাফ। পূর্ণরূপ। এই কাফ হুম, কোথায় বসবে? শুরুতে স্যার। আচ্ছা, এই কাফটা লেখা দেখাই নেই আমরা, তাই না? কাফটা কিভাবে লিখতে হবে? কাফটা মিস করেছে। এই যে কাফটা সহজ, উপর থেকে নিয়ে বায়ের মতো এদিকে দিয়ে দিবেন। এখন মাঝখানে যে পেঁচানো জিনিসটা বানায়, এখান থেকে নিয়ে এইভাবে দিয়ে দিবেন। এই যে এই দেখছেন, মানে উল্টা মিম। উপরে নিলাম, বামে, এদিক থেকে একটু বড় করে এরকম এই পেঁচানোটা এরকম, হ্যাঁ। তাহলেই হয়ে যাবে কাফ। কাফ। এটা তো কাফের পূর্ণরূপ। এখন কাফের শর্ট ফর্ম গুলো, কাফ যখন শব্দের শুরুতে থাকবে তখন লিখতে হবে এই যে একটু বাঁকা করে নিয়ে এই যে কাফটা এদিক যাবে। এটা শব্দের শুরু। শব্দের শুরু। যেমন বললাম কিতাবুন। কিতাবুন। শব্দের মাঝখানে যেমন লিখবো লাকুম, শব্দের মাঝখানেও একই রকম। এই যে লা কুম, এই দেখেন উপর থেকে টান দিয়ে দিলাম। কুম। লাকুম। শব্দের শেষে, শেষে তার পূর্ণরূপটাই থাকে। এই যে শেষে এরকম। তাহলে শুরু, শেষ, মাঝখানে, বুঝতে পারছি? এটা শুরু, মাঝখানেও একই রকম। এই যে এরকম। এই কাফ, মাঝখানেও একই রকম। শব্দের শেষে তার মূল রূপের মতোই, শুধু আগে কানেকশন থাকবে। কাফ। তাহলে আজকের ক্লাসে মেইনলি আমরা শিখলাম হলো আরবি অক্ষরগুলোর অ্যালফাবেটিক্যাল না সাউন্ড, মানে অক্ষরগুলোর নাম কোনটা কিভাবে উচ্চারণ হবে এটা। আর অক্ষরগুলো লেখার ক্ষেত্রে সংযুক্ত অক্ষর কয়টা, বিযুক্ত অক্ষর কয়টা, ডাবল যুক্ত কোনগুলো, সিঙ্গেল যুক্ত কোনগুলো, এই বিষয়টা। আর সবাই একটু খাতায় আমরা অক্ষরগুলো লেখার চেষ্টা করব।
এবং এই যে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে শব্দের শুরু মাঝখান যাচাই করে লিখবো যে আমি বুঝতে পারতেছি কিনা। আমি আরেকটা শব্দ লেখার চেষ্টা করব যে ওইখানে কিভাবে বসলো বুঝতেছি কিনা। এই যে দেখেন এখানে আইন, আইন এখানে পূর্ণ রূপটা বসছে কেন বলেন তো? এখানে ওয়াও আইন, কার সাথে মিশে না। হ্যাঁ ওয়াও কার সাথে পরে যুক্ত হয় না। রাইট, তার পূর্বের অক্ষরটা কানেকশন দিচ্ছে না, তাই না? এই জন্য এখানে তার পূর্ণ রূপ ব্যবহার, এই যে শুরু মাঝখান শেষে, এইভাবে খেয়াল করে করে এই শব্দগুলো আমরা লিখবো, তাহলে আমাদের অক্ষর লিখার এই কঠিনতা এটা কেটে যাবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস সম্পর্কে কারো কিছু প্রশ্ন আছে? ইনশাআল্লাহ আমাদের প্রতি শনিবার এবং শুক্রবার, শুক্রবার শনিবার রমাদানের 2 দিন আমাদের এই তাজবিদ ক্লাসটা হবে। ইনশাআল্লাহ আমরা হুজুর তাফসীরটা হবে? করবো। হুজুর তাফসীরটা কি আজকে হবে 2টা থেকে? হ্যাঁ, 2টা থেকে তাফসীরটা হবে? তাফসীর প্রতিদিনই হচ্ছে। কাল ক্লাসে অবশ্য ছিলাম তো টের পাই নাই। শুক্রবারে 3টা থেকে, অন্যান্য দিন 2টা থেকে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা এক সময় স্যার আমাদের ট্রায়ালটা একটু দেওয়া উচিত। আমরা শিখছি স্যার, গত বছরও শিখছি স্যার আলহামদুলিল্লাহ, তো এই বছরও শেখাচ্ছেন আপনি স্যার। তো এক সময় আমরা স্যার যদি আমাদের উচ্চারণগুলো সঠিক হচ্ছে কিনা আপনি কাছে যদি আমরা পরীক্ষা দিতাম তাহলে মনে হয় আরো ক্লিয়ার হয়ে যেত, কনফিডেন্স বাড়তো আর কি স্যার। তাহলে আরেকটা পদ্ধতি করা যেতে পারে। আমরা শুক্রবারে তাজবিদ পড়লাম, শনিবারে মাশকুল কোরআন, বা আমি ওই যে নির্দিষ্ট সূরাগুলো যেগুলো আমরা বেশি বেশি পড়ি, সূরাতুদ দোহা থেকে বা শেষের 10টা সূরা, আমরা সূরা ফাতিহা সহ আপনাদের থেকেও শুনলাম, প্রত্যেকটা যেই ভুলগুলো হলো ওগুলো কারেকশন করলাম। জি স্যার। এটা হইতে পারে কিনা। অবশ্য তাজবিদটা তখন শেষ হবে না, তাজবিদটা শেষ করলে মোটামুটি 10টা ক্লাস লাগবে অন্তত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, তাজবিদের ক্লাসটা জরুরি বেশি, কারণ যারা নাকি আমরা প্র্যাকটিস করতে চাই সবাই মিলে যদি আমরা একসাথে প্র্যাকটিস করতে যাই আপনার সময় হবে না, আর জিনিসটা ক্যাওয়াস লেগে যাবে। তাজবিদটা শেষ করি, আমি অ্যাডমিনের সাথে কথা বলে ওইটা কিভাবে করা যায় আমি একটু জানাবো। ঠিক আছে ইনশাল্লাহ। জি, জি, আসসালামু আলাইকুম। ওকে, তো আজকে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া ওয়া আতুবু আতুবু ইলাইক। ইলাইহি। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।